গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকের নিবেদন স্বনামধন্যা লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটা বাংলা ছোট গল্প। গল্পের নাম খাঁচা। দিনটার কোনো পৃথক রূপ ছিল না। একই ছন্দে একই নিয়মে বিকেল পেরিয়ে সন্ধে হয়ে এসেছিল। শীতের সন্ধে। অর্কপ্রভ জানত না শুধু তার জন্যই দিনটা আজ অন্যরকম। অফিসে বসে রিপোর্টটা আরেকবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিল অর্কপ্রভ। পার্কার অ্যান্ড স্টিভেনসনের তৈরি প্রজেক্ট রিপোর্ট। তথ্য আর পরিসংখ্যানের ঠাসা। চা, ইস্পাত, ফ্রুট প্রোডাক্টের পর এবার অর্কপ্রভদের কোম্পানি হোটেল ব্যবসাতে নামতে চায়, বিদেশি সহযোগিতায়। একই সঙ্গে 3 শহরে, দিল্লি, মুম্বাই, কলকাতা। অর্কপ্রভর হাতে আর বেশি সময় নেই, থাকেও না কখনো। কাল সকালের ফ্লাইটে দিল্লি পৌঁছেই বিদেশি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে হবে, লা মেরিডিয়ানে। সঙ্গে চেয়ারম্যান থাকছেন, এমডিও। কালকের মিটিং ফলপ্রসূ হলে বিদেশিদের সঙ্গে মৌসই হওয়া শুধু সময়ের অপেক্ষা। তার জন্যই এই তোড়জোড়, তার জন্যই এই রিপোর্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়া বারবার। ইন্টারকামে শব্দ বেজে উঠল। অর্কপ্রভর প্রাইভেট সেক্রেটারি ভীরু গড়ায় ডাকছে, স্যার। দুপুরে অর্কপ্রভর ঘরে মিটিং ছিল। তারপর সেই 4:30 থেকে লাল আলো জ্বলছে তার চেম্বারের বাইরে। এই সময়ে ফোন দেওয়ার নিয়ম নেই তার ঘরে, চেয়ারম্যান বা এমডি ছাড়া। কিন্তু তারা তো দিল্লিতে। অর্কপ্রভ যথেষ্ট বিরক্ত হলো। ম্যাডামের কল আছে স্যার। ম্যাডামের কল? চকিতে অর্কপ্রভর চোখ কবজি প্ল্যাটিনাম ঘড়িতে। 7:30। অর্কপ্রভর এই ঘরে অবশ্য দিন ফুরলো বলে কোনো কথাই নেই। সত্যি কথা বলতে কি, 14 তলার ওপর এই অফিস চেম্বারে দিনের তেমন কোনো অস্তিত্বই নেই। শীততাপ নিয়ন্ত্রিত ঘরের জানলাটা সর্বদা মোটা পর্দায় ঢাকা। ঘর জুড়ে শুধুই বিজলিবাতির রোশনাই। এখানে 12 মাস একই তাপমাত্রা, একই আলো, একই সুরভি। অন্যমনস্কভাবে অর্কপ্রভ রিসিভার কানে চাপল। ইয়েস ডার্লিং। কি হলো তোমার? তুমি কি আজ খান্ডেলওয়ালের পার্টিতে যাচ্ছ না? সরি, ভীষণ ফেসে গেছি। রাবিশ, আমি সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। প্লিজ ডার্লিং, তুমি চলে যাও, আমি আসছি একটু পরে। না, গেলে দুজনে একসঙ্গে যাব, না হলে যাবই না। শোভনা হঠাৎ হঠাৎই এমন বাড়াবাড়ি করে। এমনিতে সময় পেলেই মিসেস খান্ডেলওয়ালের বুটিকে গিয়ে হা হা হি হি চলছে। একসঙ্গে কিটি পার্টি, লেডিস ক্লাব, আড্ডা, কোনো কিছুরই কমতি নেই। আর এখন দুম করে একেবারে মেয়েরা পারেও বটে। অর্কপ্রভ আরেকবার ঘড়ি দেখল। ঠিক আছে, ওয়েট করো তাহলে। আমি কিছুতেই 9টার আগে যেতে পারছি না। কালকের ব্যাপারে এখনো অনেকগুলো পয়েন্ট নোট করতে হবে। কাম অন অর্ক, ও তুমি কাল প্লেনে যেতে যেতে দেখে নিও। সহজ সমাধান। এতক্ষণ কেন মাথায় আসেনি বুদ্ধিটা? রিসিভার রেখে ঘুরন চেয়ারে হেলান দিল অর্কপ্রভ। এতক্ষণ টের পায়নি। এখন হঠাৎই বেশ ক্লান্ত লাগছে নিজেকে। সাধারণত সন্ধে 6টার মধ্যে অফিস ছাড়ে অর্কপ্রভ। বেশিরভাগ দিন অফিস থেকে সোজা ক্লাব। ক্লাবে কোনোদিন টেনিস, কখনো সাঁতার, কখনো বিলিয়ার্ড। সঙ্গে পরিমিত পান, পরিমিত কথা, পরিমিত হাসি। জীবনটাই এখন এক অদ্ভুত পরিমিতির মধ্যে চলে এসেছে। অর্কপ্রভ বোতাম টিপে এবার নিজেই ভাস্করকে ডাকল। ব্যানার্জি, একবার আসবেন। যতক্ষণ অর্কপ্রভ অফিসে থাকে ভাস্করও ততক্ষণ অ্যান্টিচেয়ারে মজুদ। স্মার্ট ঝকঝকে বছর 30-এর তরুণ। শীত, গ্রীষ্ম, বর্ষা সদা সর্বদা তার গলায় টাইয়ের ফাঁসটি নিখুঁত, ঠিক যেমনটি অর্কপ্রভ চায়। বদ্রিকে বলুন সব ফাইল আর কাগজ একসঙ্গে গুছিয়ে দিবাকরকে দিয়ে দিতে। আমি এবার বেরোবো। আপনিও এবার চলে যেতে পারেন। অর্কপ্রভ এবার অ্যাটাচ টয়লেটে ঢুকে চোখে মুখে সামান্য জল ছিটাবে। তুর্কি তোয়ালে নরম আরাম চাপবে 2 গালে। পাতলা হয়ে আসা ঈষৎ কোঁকড়ানো চুলে আঙুল ডোবাবে। সাদা মার্বেল বসানো টয়লেটের একটা দেওয়াল জুড়ে আছে প্রকাণ্ড পেন্টিং। সেদিকে নির্বিশেষে তাকিয়ে থাকবে কিছুক্ষণ। বিশাল ক্যানভাস জুড়ে সেখানে শুধুই এক রমণীর উন্মুক্ত পিঠ, বাদামি, মাংসল, অল্প বেঁকে থাকা শিরদাঁড়ায় সরু গভীর খাত। এই নারী শরীরটাকে অর্কপ্রভ চেনে না।
ছবি থেকে চোখ সরিয়ে বারবার আয়নায় নিজেকে দেখে অর্কপ্রভ। ঠিক নিজেকে দেখে না, দেখে 50-এর অর্কপ্রভকে, 25-এর তরতাজা অর্কপ্রভর চোখ দিয়ে। দর্পণের মানুষটা কেমন যেন গাঁটটা গোট্টা, একটু হোতকা ধরনের, চিবুকের নিচে দ্বিতীয় চিবুক, গালের খাঁজে খাঁজে থলথলে চর্বির আভাস, কুঞ্চিত চুলের ফাঁক করে ছোট্ট ছোট্ট সাদা ঢেউ। দেখতে দেখতে অর্কপ্রভ ফিক করে হাসে একবার। টয়লেটের দরজা খুলে অর্কপ্রভ সোজা বেরিয়ে এলো চেম্বার থেকে। বদ্রীনাথের সেলাম নিল, নিজস্ব দীপ্ত ভঙ্গিতে পার হলো শূন্য প্রায় অফিস প্রাঙ্গণ। অফিসের বাইরে লম্বা করিডর, আধো আলো মাখা। রাত পাহারার জন্য সিকিউরিটির একজন লোক এসে গেছে। তাদের 2-1জনের টুকরো অভিবাদন মাথা ঝাঁকিয়ে গ্রহণ করল অর্কপ্রভ। এবার লিফটের কাছে পৌঁছে ঘাড় ঘুরিয়েছে। দিবাকর একটু পিছনে। দিবাকরের কাঁধে অর্কপ্রভর জলের ফ্লাস্ক, এক হাতে ফাইলের বোঝা, অন্য হাতে ব্রিফকেস। এক ডাকেই স্বয়ংচালিত লিফট এসে হাজির। স্বমহিমায় অর্কপ্রভ প্রবেশ করল লিফটে, সঙ্গে দিবাকর। লিফট নামছে এবার। দরজায় মাথায় টিপটিপ জ্বলছে সবজে বাতি, নিভছে জ্বলছে। 13, 12, 11, 10 লিফট মসৃণ গতিতে নামছে। নামছে অর্কপ্রভ, নামছে সিংহানিয়া গ্রুপের চিফ অ্যাডভাইসার। 9, 8, 7 নামছে দিবাকর, অর্কপ্রভ সেনের সারথি। তখনই ঘটে গেল দুর্ঘটনা। 7 আর 6-এর মাঝখানে লিফট থেমে গেল আচমকাই। লিফট থেমে গেছে। তীব্র ঝাঁকুনিটা সামলাতে অর্কপ্রভ সেনের সময় লেগে গেল কয়েক সেকেন্ড। আকস্মিক ধাক্কায় অর্কপ্রভর পা টলে গিয়েছিল। কোনো ক্রমে লিফটের দেওয়াল ধরে সোজা রাখল নিজেকে। লিফটের উজ্জ্বল আলো নিভে পলকে জ্বলে উঠেছে বিপদকালীন বাতি। সেই আলোতে দিবাকরের দিকে নজর গেল অর্কপ্রভর। দিবাকরের হাত থেকে ছিটকে গেছে জরুরি ফাইল। মেঝেতে উবু হয়ে এক হাতে কাগজ কুড়াচ্ছে লোকটা। অর্কপ্রভ হাই হাই করে উঠল, ইস, দিলে তো সব নোংরা লাগিয়ে। দিবাকর অধবোদন, কিছুতেই সেসব কাগজ একসঙ্গে বাগে আনতে পারছে না। ফাইল তুলতে গেলে কাগজ পিছলে যায়, কাগজ তুলতে গেলে ফাইল। আচ্ছা স্টুপিড, তো ব্রিফকেসটা নামাও হাত থেকে, 2 হাতে তোলো। লিফট এখনো গোয়ারের মতো অনড়। হলোটা কি? এতক্ষণ কেন আটকে আছে? পাওয়ার গেল? বিদ্যুতের অবস্থা তো আজকাল তত বেহাল নয়। অর্কপ্রভ বিরস মুখে লিফটের দেওয়ালে চোখ বোলালো। এমার্জেন্সির বাতিটা খুব তীব্র ছিল না, তবু লিফটের অভ্যন্তর দেখতে অসুবিধা হচ্ছিল না তার। নিশ্ছিদ্র বন্ধ দরজার পাশে 60 চাকা বোতাম, G থেকে 16। পিছন দেওয়ালের টুকরো আয়না। লিফটে ঢুকলে প্রথমে নিজেকেই দেখা যায় সেখানে। নিচু ছাদে 4 ডাঙা 2টো পুচকে ফ্যান ডানা মেলে নিথর। কোনায় জড়সড় দিবাকর। অর্কপ্রভ সুইচ টিপল, 1 বার, 2 বার, কয়েকবার। শব্দ আদৌ বাজছে কি কোথাও? 6 তলায়, 7 তলায়, ভূমিতে বোঝাই যাচ্ছে না। ঘণ্টার চাবি সজোরে চেপে ধরে রইল খানিকক্ষণ। কান পেতে শোনার চেষ্টা করল। না, সম্পূর্ণ বদ্ধ ঘরে বাইরের কোনো তরঙ্গই পৌঁছায় না। হতাশ অর্কপ্রভ ঘড়ি দেখল। স্ট্রেঞ্জ, এখনো জেনারেটর চললো না কেন? পুরো 4 মিনিট হয়ে গেল। দিবাকর ক্ষীণ গলায় বলল, জেনারেটর তো আজকাল কম চলে স্যার, তাই বোধহয় চালু করতে সময় লাগছে। হোয়াট ডু ইউ মিন? সব সময় জেনারেটর চলে না বলে তার মেনটেন্যান্স হবে না? লিফটের জন্য 24 আওয়ার্স একটা আলাদা জেনারেটর রেডি থাকার কথা। দিবাকর কথা বাড়াল না। অর্কপ্রভ গজ গজ করে চলল, কালকেই আমি কেয়ারটেকারের এগেনস্টে কমপ্লেন করছি। এরা ভেবেছেটা কি? বিল্ডিংয়ের রানিং মেনটেন্যান্সের জন্য কম টাকা পে করি আমরা? এত খেলা সেসব লোকগুলো। দিব্যি নিচে কোয়ার্টার পেয়েছে, বউ বাচ্চা নিয়ে সংসার করছে, এদিকে কাজের ব্যাপারে বিন্দু মাত্র দায়িত্ব জ্ঞান নেই। কিছু বলতে যাও অমনি ঝান্ডা নাচাবে। দেখো গে, বাবু হয়তো খেয়ালই করেনি, হয়তো কোনো তাসের আড্ডায় জমে গেছে, হয়তো নেশা ভাঙ করে পড়ে আছে। অর্কপ্রভ ঝপ করে থেমে গেল। কাকে বলছে এসব কথা? তারই এক নগণ্য কর্মচারীকে, ড্রাইভারকে?
এমন একটা নিচের তলার লোকের সাথে এত কথা বলা কি সাজে অর্কপ্রভ সেনের? দিবাকর অবশ্য ঘাড় গুঁজে দাঁড়িয়েই আছে। সে এমনিতেই কথা বলে খুব কম, যথেষ্ট বিনয়ী, শান্ত ধরনের। তার কাজ শুধু সামনে চোখ রেখে গাড়ি এগিয়ে নিয়ে চলা, মালিককে পৌঁছে দেওয়া স্থান থেকে স্থানান্তরে। তবে এই মুহূর্তে দিবাকরের একদম চুপ মেরে যাওয়াটা ঠিক সহ্য হচ্ছিল না অর্কপ্রভর। এরকম একটা খুপড়ি জায়গায় চকিতে আটকে পড়েছে দুটো মানুষ, মুখোমুখি দাঁড়িয়ে আছে। একজন একা কথা বলে চলেছে, অন্যজন নির্বাক, অথবা দুজনেই শব্দহীন। অর্কপ্রভ এই প্রথম খুব কাছ থেকে ভালোভাবে নিরীক্ষণ করছিল তার ড্রাইভারকে। পেশিবহুল ডাঁটো চেহারা, অনেকটা অর্কপ্রভর মতনই, মাথাতেও অর্কপ্রভর সমান সমান, বয়সেও। তবে লোকটার কবজি দুটো অসম্ভব চওড়া, লোমস তামাটে হাতে গোল গোল দড়ির মতো শিরা উপশিরা প্রকট, জলপাই রঙের বুশশার্টের নিচে খয়েরি সোয়েটার। রোজ যে ছায়া ছায়া দিবাকরকে দেখে অর্কপ্রভ, সে যেন হঠাৎই ভীষণভাবে মূর্ত হয়েছে সামনে, কায়িক অস্তিত্ব নিয়ে। অস্তিত্বটা এত প্রকট, এত নিকট যে হঠাৎ কেমন অস্বাচ্ছন্দ্য বোধ করলো অর্কপ্রভ। সময় কাটছিল ধীর লয়ে, থেমে থেমে। লিফটের নড়াচড়ার কোনো চিহ্ন নেই। দিবাকরও একইভাবে নিশ্চল। খানিকক্ষণ এদিক ওদিক চোখ ঘুরিয়ে অর্কপ্রভ গলা ঝাড়ল। কি দুশ্চিন্তা হচ্ছে না? কতক্ষণ আটকে আছে খেয়াল আছে? না স্যার। 10 মিনিট, পুরো 600 সেকেন্ড। হ্যাঁ স্যার। তোমার বাড়ির লোক তোমার জন্য ভাবনা করবে না? তার জন্যও কি তোমার কোনো উদ্বেগ নেই? না স্যার। ধরো আরও 1 ঘন্টা আটকে রইলে, 2 ঘন্টা আটকে রইলে, ধরো এখনো কেউ কোনো খবরই পায়নি, তবু তোমার দুশ্চিন্তা হবে না? না স্যার। কেন তোমার দুশ্চিন্তা হবে না জানতে পারি? দিবাকরের ঠোঁটের কোণে ফিকে হাসি ফুটে উঠেছে এবার। আমার তো স্যার 10:30 11টা অবধি ডিউটি থাকে, বাড়ি ফিরতে আরও রাত হয়। এখন তো স্যার 8টাও বাজেনি। কোথায় থাকো তুমি? তোমার মেম সাহেব বলছিল কোথায় একটা নতুন বাড়ি করেছো। বাড়ি নয় স্যার, ওই মাথা গোজার মতো জায়গা। মেম সাহেব কিছু আগাম দিয়েছিলেন, তাই দিয়ে কষ্টে শিষ্টে সোনারপুর স্টেশন থেকে অনেকটা ভেতরে স্যার, কামরাবাদের দিকে। সাইকেলে গেলে 15 মিনিট লাগে, হাঁটা পথে আধ ঘন্টা। কামরাবাদ জায়গাটা কোথায় অর্কপ্রভ জানে না। শোভনাই বলছিল দিবাকর বাড়ি করার জন্য কী সব টাকা ফাঁকা নিয়েছে। লোকটা অর্কপ্রভর নিজস্ব চালক হলেও কোম্পানি তার মাইনেটা দিয়ে দেয়, ওভারটাইমও। শোভনা কত টাকা দিয়েছে দিবাকরকে? 5,000, 10,000? মরুগ্গি, ওসব শোভনার ব্যাপার। সাংসারিক তুচ্ছ বিষয়ে মাথা গলাতে চায় না অর্কপ্রভ, গলায়ও নি কখনো। টায়ের নট সামান্য আলগা করলো অর্কপ্রভ। অল্প অল্প গরম লাগছে। বাইরে ডিসেম্বরের চড়া শীত, তবু এক কণাও ঠান্ডা ঢুকছে না খুপড়িতে। আবদ্ধ বাতাস উষ্ণ হয়ে উঠছে ক্রমশ। দিবাকর বুঝি অর্কপ্রভুর অস্বস্তি টের পেয়েছে। নিম্নস্বরে জিজ্ঞেস করল, আপনার কি কষ্ট হচ্ছে স্যার? জল দেব? খাবেন? না না, আমি ঠিক আছি। আর একবার বেলটা বাজাবো স্যার? লাভ হবে না। স্যার যদি বলেন তো একবার খুব চেঁচিয়ে দেখতে পারি। দিবাকর আবার বিন বিন অনুনয় করল, স্যার একবার ডেকে দেখি না, চেষ্টা করতে দোষ কি? আমি একটা খুব ভালো ডাক ডাকতে পারি। বলেই অর্কপ্রভর বিনীত সারথি হঠাৎ বিচিত্র স্বরে চিৎকার করে উঠেছে। চিৎকার নয়, গর্জন। তার হাড় কাঁপানো জান্তব ডাকে ছোট্ট ধাতব কুঠুরি থরথর করে কেঁপে উঠল। এটা কি হচ্ছে? আজব কাণ্ড। বাইরে থেকে লোকজনের গলা শোনা যাচ্ছে না, বহু দূর থেকে কারা যেন সাড়া দিতে চাইছে। অর্কপ্রভর আগে দিবাকর বলে উঠেছে, দেখেছেন স্যার, ঠিক শুনতে পেয়েছে। ভালো করে শুনুন, কাছাকাছি কথা বলছে ওরা। অর্কপ্রভ দরজায় কান পাতল, খুব কাছে নয়, তবে শব্দ বেশ স্পষ্ট এখন। সিঁড়ি দিয়ে নামছে। নামতে নামতেই আচমকা থেমে গেল আওয়াজটা, সম্পূর্ণ নিঝুম। মরিয়া হয়ে অর্কপ্রভ গুম গুম ঘুষি মারল দরজায়।
দিবাকরও লাথি মারছে প্রাণপণে। ফিরছে, শব্দ ফিরছে। ফিরে এসেও ক্ষীণ হতে থাকলো ক্রমশ। তারপর একেবারেই মিলিয়ে গেল। শব্দ ফিরল না। লিফট জগদ্দল পাথরের মতো স্থির, যেন চলতেই জানে না, চলেও নি কোনো দিন। অর্কপ্রভ স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছিল। প্রাথমিক অসহিষ্ণুতা একভাবে আত্মস্থ করে নিয়েছিল সে। এখন একটা গোপন শিরশিরে কাঁপুনি পাক খাচ্ছে তার মেরুদণ্ডে। কম্পনটা সরীসৃপের মতো শরীর বেয়ে উঠছে, নামছে, হাঁটুর কাছে গিয়ে দুলছে ঘন ঘন। দিবাকরের মুখচোরা ভাব প্রায় নেই। সেই এখন দেখছে অর্কপ্রভকে। খানিকটা সান্ত্বনা দেওয়ার স্বরে বলল, কিছু ঘাবড়াবেন না স্যার, আমি আপনাকে বলছি শুনুন, ওরা চেষ্টা করছে, ভয়ের কিছু নেই। মুহূর্তে অর্কপ্রভর মাথায় আগুন জ্বলে উঠল। পদমর্যাদা ভুলে চেঁচিয়ে উঠেছে, কে বলল আমি ভয় পেয়েছি? লোকটা একটুও অপ্রতিভ নয়। আপনার স্যার নাকে কপালে ঘাম জমে গেছে, আপনি স্যার সোজা হয়ে দাঁড়াতেও পাচ্ছেন না। অর্কপ্রভ মেঝের প্যাডিংয়ে পা ঠুকল, দিবাকরের দিকে ফিরল, চোখ মুচকে দাঁত কিরমির করে কয়েক সেকেন্ড রইল। তোমাকেও দেখে নেবো আমি। আমি কি করলাম স্যার? আমি তো আপনার ভালোর জন্যই। একটা কথা নয়, একটা কথা নয়, টারজানের ডাক ডাকা হচ্ছে। এটা কি চিড়িয়াখানা না বন জঙ্গল? অর্কপ্রভর হুঙ্কারে দিবাকর খুব ভয় পেয়েছে বলে মনে হয় না, তবে মিয়েছে একটু। আহত গলায় বলল, স্যার আপনি মিছিমিছি রাগ করছেন, ওরা সত্যি আমার ডাক শুনেছে স্যার। চুপ! আরও জোরে চেঁচাতে গিয়ে অর্কপ্রভর গলা চিরে গেল। এত জোরে চিৎকার করা তার ধাতে নেই, তাই গলাও যেন বিদ্রোহ করছে। ভাঙা ভাঙা কর্কশ ছড় ছিটকে এলো। আমি তোমাকে চুপ করতে বলেছি দিবাকর, কিপ মাম, আদারওয়াইজ আই উইল থ্রো ইউ আউট অফ দিস লিফট। অর্কপ্রভ কুলকুল করে ঘামছিল। গরম সুটে জ্বালা জ্বালা করছে শরীর। নিজের হুঙ্কার নিজেকেই কেমন বিবশ করে দিয়েছে। পকেট থেকে রুমাল বার করে মুখ মুছে নিল। রুমালে ল্যাভেন্ডারের গন্ধ। আহ, একটু যেন শীতল হচ্ছে মাথা। উত্তেজনা বাড়লে ডাক্তার ল্যাভেন্ডার ব্যবহার করতে বলেছে। ত্বকে ঘ্রাণে গন্ধ চিকিৎসা। চিন্তাকে যুক্তির খাতে আনতে চাইল অর্কপ্রভ। না, এ মুহূর্তে অন্য কোনো ভাবনায় ঢুকে পড়া দরকার। অর্কপ্রভ চোখ বুঝে খান্ডেলওয়ালের পার্টিটাকে দেখতে চাইল। উজ্জ্বল হলঘরে বর্ণময় সমারোহ চলছে এখন। অর্কপ্রভ ঘড়ি দেখল, 8:20। শোভনা নিশ্চয়ই এখন ঘর বার করছে। যা জেদ! এরপর অর্কপ্রভ পৌঁছালেও বোধহয় যাবে না পার্টিতে। শোভনার আত্মসম্মান জ্ঞান অত্যন্ত টনটনে। অফিসে আর কোনো ফোন করবে না একবারও। হয়তোবা এর মধ্যে পোশাক বদলে ফুঁসছে রাগে। অর্কপ্রভরই বা এত দেরি করে পার্টিতে গিয়ে কি লাভ? 11টার মধ্যে বাড়ি ফিরতেই হবে। অন্তত 4-5 ঘন্টা ঘুমাতেই হবে রাতে। ভোরে 5:30টার মধ্যে দমদমে রিপোর্টিং। দিবাকর বলেছিল বাড়ি ফিরবে। যদি ফিরে যায় অত সকালে ডিউটিতে আসবে কি করে? অন্যান্য বাড়ি বা কী করে? অর্কপ্রভ বিস্মিত হলো। সে গাড়ির পিছনের সিটে বসে থাকবে, সামনে স্টিয়ারিংয়ে দিবাকর। ছবিটা এত অবধারিত যে দিবাকরের কার্যকারণের কথা ভুলেও মস্তিষ্কে আসে না কখনো। আসার কথাও নয়। দ্বিধা কাটিয়ে অর্কপ্রভ ডেকেই ফেলল দিবাকরকে। শোনো! চোখ অর্ধেক বুজে বিচিত্র ভঙ্গিতে দাঁড়িয়েছিল দিবাকর। ধরপড় করে সোজা হলো। আচ্ছা, তুমি যে বললে রাত্রি 11:30টার পর বাড়ি ফিরবে, অত দূর থেকে ভোর 4টে আবার আসবে কি করে? ক্যানিং থেকে শেষ রাতে একটা মাছের ট্রেন আসে, ওতেই উঠে পড়ি। ঢাকুরিয়ায় নামি, তারপর যোধপুর পার হেঁটে চলে আসি। ও, তাহলে তোমার বেশ কষ্ট হয়। কষ্ট কিসের স্যার? শেষ রাত আমার ভালোই লাগে। তারা নিভে গেছে, আলো ফোটেনি, ঠান্ডা বাতাস। এখন তো আবার হাড় কাঁপানো ঠান্ডা। চাদর মুড়ি দিয়ে আসতে যে কি একটা আরাম লাগে। মাঝরাতে থেকেও যাই স্যার, যাদবপুরে শালির বাড়িতে। মেম সাহেব অবশ্য বলেছেন তেমন হলে আপনাদের একতলার কোয়ার্টারেও থাকতে পারি। তা আমার ভালো লাগে না স্যার। কেন? তোমাদের জন্য তো নিচে ভালো ব্যবস্থা আছে। জানি স্যার, আসলে আমি স্যার
আসলে স্যার একটু আত্মীয় স্বজন মানে স্যার নিজের লোকজনের সঙ্গে ছাড়া থাকতে পারি না। আমরা তোমার নিজের লোক নই? আমাদের কাছে তুমি কাজ করছো, মেম সাহেব তোমায় কত ভালোবাসে, বাড়ি করতে টাকা দিয়েছে, ছুটি ছাটা পাও। তা নয় স্যার, আমার কীরকম লজ্জা করে স্যার, মানে স্যার ঠিক আমাদের মতন তো নন। আপনারা যেন কিসের মধ্যে রয়েছেন, আপনাদের কাছে থাকা। কিসের মধ্যে আছি বলো তো? দিবাকর উত্তর দিল না। কিসের মধ্যে আছি আমরা দিবাকর? অর্কপ্রভর দিকে তাকালো না দিবাকর। বিপদকালীন বাতির জোর কমে আসছে, সেদিকে মুখ ফেরালো, যেন অর্কপ্রভর কথা সে শুনতেই পায়নি। ঝিমঝিম আলোতে অর্কপ্রভর মাথা দুলে গেল। দিবাকর তাকে অগ্রাহ্য করছে। আরও ঝুঁকে খামচে ধরল লোকটার কাঁধ। কি হলো, তুমি উত্তর দিচ্ছ না যে? দিবাকরের বিশেষ ভাবান্তর ঘটল না, অলসভাবে গা মোচড়াল। কি হবে স্যার শুনে? দ্যাটস নট ইয়োর বিজনেস। ফট করে একটা কথা বলে দিলে, এখন উত্তর দিচ্ছ না। তুমি কিন্তু অবাধ্যতা করছো দিবাকর। আমি দুঃখিত স্যার। বাজে কথা ছাড়ো। ইউ মাস্ট আনসার মাই কোশ্চেন, নইলে আমি তোমার এগেনস্টে স্টেপ নেব। আলো আরও কমছে। প্রাণহীন কক্ষে দিবাকর ক্রমে যেন অপ্রাকৃত আবছায়া, যেন সেই ঈগলের মতো ডানা মেলে আড়াল করছে আলোকে। দু হাতে দিবাকরকে ঝাঁকালো অর্কপ্রভ। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ দিবাকর। জানো এই অবাধ্যতার জন্য আমি তোমার চাকরি খেতে পারি? তা পারেন স্যার। অপ্রাকৃত ছায়া হাসছে ফিক ফিক। আপনি কি বলছেন স্যার, আপনি নিজেই জানেন না। একবার বলছেন লিফট থেকে ছুঁড়ে ফেলে দেবেন, অথচ আপনার লিফটের দরজা খোলার সাধ্য নেই। এখন বলছেন বেরিয়েই চাকরি খাবেন। আগে তো বেরোন স্যার, যদি আদৌ বেরোতে না পারেন। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? কি বলতে চাও তুমি? আপনিই বলুন স্যার, আপনি এখন কি করতে পারেন? আপনার কিচ্ছু করার নেই। আপনি ডাক ছেড়ে চেঁচাতে পারেন না, আমার মতো করেও নয়, নিজের মতো করেও নয়। আপনি প্রাণ খুলে কাঁদতেও পারেন না, আপনি পা ছড়িয়ে বসতে পারেন না, আপনি জোর করেও হাসতে পারবেন না এখন। আপনি আপনার নিজের অবস্থা নিজেই জানেন না স্যার, অথচ আমার ভবিষ্যৎ নিয়ে আমাকে শাসন করছেন। অর্কপ্রভ গুম হয়ে গেল। এক রুক্ষ বিষাদ আচ্ছন্ন করে ফেলছিল তাকে। ওই দিবাকর, এই শব্দহীন ক্ষীণপ্রভ কুঠুরি যেন তাকে গূঢ় উপলব্ধির মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। সত্যিই তো, অর্কপ্রভ কি করতে পারে? সে তো শুধুই একটা শূন্যে ভাসমান আবদ্ধ জীব মাত্র, তার বেশি কিছু নয়। ক্ষীণ আলো নিভে গেল ঝুপ করে। সব অন্ধকার, সব অন্ধকার। মিশমিশে আধারে ডুবে গেছে নির্বাসিত কক্ষ। অন্ধকার এত ঘন যে কিচ্ছু দেখা যায় না। লাল সবুজ বোতাম নেই, সাদা নির্দেশনামা নেই, ঝকঝকে আয়না নেই, এমনকি দিবাকরও মুছে গেছে চোখ থেকে। শুধু কালো দেওয়ালের অপ্রত্যক্ষ অস্তিত্ব অনুভব করতে পারছিল অর্কপ্রভ। সময় কাটছিল না। প্রতিটা মুহূর্ত দীর্ঘ থেকে দীর্ঘতর এখন। প্রতিটা মিনিট যেন এক একটা বছর। অন্ধকার যে এত কালো হয় আগে জানতো না অর্কপ্রভ। শুধু কালো নয়, ভয়ঙ্কর। অর্কপ্রভ দম আটকে আসছিল। মরিয়া হয়ে ডাকল, তোমার কাছে দেশলাই নেই? লাইটার, টর্চ? টর্চ তো গাড়িতে স্যার, দেশলাই লাইটার আমি রাখি না। ভয় পাবেন না স্যার, এখনই অন্ধকার সয়ে যাবে। অর্কপ্রভ ভরসা পেল না। তবে সত্যিই একটু পরে অন্ধকার সয়ে এলো খানিকটা। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কেন? আমি কি তবে মরে যাচ্ছি দিবাকর? অর্কপ্রভ টলে যাওয়ার আগে দিবাকর ধরে ফেলেছে তাকে। চওড়া কবজিওয়ালা হাত স্পর্শ করল অর্কপ্রভর কপাল, ঘাড়, গলা। একে আপনি এত ঘামছেন কেন স্যার? আমি তো আছি। দিবাকর সযত্নে মেঝেতে বসিয়ে দিল অর্কপ্রভকে। শরীরটাকে হেলিয়ে দিল দেওয়ালে। ক্ষিপ্র হাতে খুলে ফেলল অর্কপ্রভর কোট। শার্টের বোতাম মুক্ত করল, আলগা করল কোমর বন্ধনী। ফাঁকা ফ্লাস্ক উপুর করে ঝাঁকালো মুখের কাছে। মনে জোর আনুন স্যার, নিজেকে শক্ত রাখুন, জোরে জোরে শ্বাস নিন। ঘরে কোথাও রন্ধ্র নেই, তবু যেন বাইরের কনকনে বাতাস এবার ঢুকে পড়েছে অর্কপ্রভর শরীরে।
ঘাম আর শীত জড়িয়ে গেল, দেহের খাঁচা থরথর, রক্তকণিকা অশ্রু হয়ে ঠেলে আসতে চাইছে। অর্কপ্রভ শিশুর মতো দিবাকরকে আঁকড়ে ধরল। তুমি ঠিক বলেছিলে দিবাকর, আমি কিছুই পারি না, আমি নিজের হাতে নিজেই বন্দি। অর্কপ্রভ অজ্ঞান হয়ে গেল। বিদ্যুৎ যায়নি, কোনো এক যান্ত্রিক গোলযোগে অচল হয়েছিল লিফট। রক্ষণাবেক্ষণের লোকজন অনেকক্ষণ ধরে সারাবার চেষ্টা করেছিল, পারেনি। তারপরেই খবর দিয়েছে দমকলে। দমকলের অভিজ্ঞ কর্মীরা অবশ্য সময় নেয়নি বেশি, মিনিট 15-র মধ্যে উদ্ধার করে ফেলেছে 2 বন্দীকে। অর্কপ্রভ তখনও সংজ্ঞাহীন। দিবাকর তখনও পার্কার অ্যান্ড স্টিভেনসনের মোটা প্রজেক্ট রিপোর্ট দিয়ে হাওয়া করে চলেছে প্রভুকে। ভূতলে এসে 2-4 মিনিটের মধ্যে জ্ঞান ফিরল অর্কপ্রভর, জলের ঝাপটা খেয়ে। কেয়ারটেকার ব্যান্ডি মিশিয়ে গরম দুধ এনেছে, তাই পান করে এখন সে চাঙ্গা অনেক। ছোটোখাটো ভিড় জমে গেছে, সিকিউরিটির লোকজনেরা তো এসেছেই, আশেপাশে আরও কিছু মানুষ ভিড় ঠেলে দেখছে দিবাকর আর অর্কপ্রভকে। এবারে দিবাকরের হাতে ভর দিয়ে অর্কপ্রভ উঠে দাঁড়ালো। ধীর ক্লান্ত পায়ে কোর্টইয়ার্ড পেরোচ্ছে। রাস্তার ওপর থেকে দিবাকর গাড়ি সামনে নিয়ে এলো। বিদেশি গাড়ির পিছনের সিটে শরীর এলিয়ে দিল অর্কপ্রভ। নরম তুলতুলে গদিতে ডুবে গেল। দিবাকর স্টিয়ারিংয়ে বসে ঘাড় ঘোরালো। বাড়ি যাবেন তো স্যার? অর্কপ্রভ ঘড়ি দেখল, 9:25। এমন কিছু রাত হয়নি, এখনও একবার খান্ডেলওয়ালের পার্টি থেকে ঘুরে যাওয়া যায়। চোখ বুজেই বলল, না, আলিপুর চলো, যদি তোমার মেম সাহেব ওখানে গিয়ে থাকে, ঘুরেই যাই একবার। বিপন্ন খাঁচা থেকে বেরিয়ে এসেছে অর্কপ্রভ। সে এখন আবার তার নিরাপদ খাঁচায়। গল্পটা তোমার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। ভালো থেকো, সুস্থ থেকো।